সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আকরাম অন দ্য ওয়ে অফ সিলেট বাই ট্রেন। আমরা চলে আসছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ভাবছিলাম বৃষ্টির দেশ সিলেটে গিয়ে বৃষ্টি ধরবো, কিন্তু বৃষ্টি আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসলো। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টি মাথায় নিয়ে বাসা থেকে বেরোইছি। এখন বাজতেছে 6:24। আমাদের ট্রেন আসার কথা 6:47-এ। আমরা সিলেট যাচ্ছি পারাবত এক্সপ্রেস, ট্রেন নাম্বার 709। এখন অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। আচ্ছা, আমার এক ভাইয়ের সাথে দেখা হইলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ভাই কিছু বলতে চাই, আমরা ভাইয়ের কথা একটু শুনি। বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি সৈয়দপুর প্রবাস থেকে আসছি। আপনারা কেউ জানি আর না জানি কেউ জেলখানা যাবেন না। জেলখানার যে কতটুকু কষ্ট আপনারা জান ছাড়া কোনো বুঝতে পারবেন না, ঠিক আছে? আমাদের সঙ্গী ভাইরা যারা গেছে তারা বলছে 3 দিন 2 দিনের ভিতরে সবর দিয়ে দেয়। সেই জায়গায় আমাকে 15 দিন তারা রাখছে জেলখানার ভিতরে। 15 দিনের ভিতরে আমাদের খাবার ঘুমানোর কত যে একটা কষ্ট পাইছি ভাই, সেটা আমি আপনাদেরকে বলি বুঝাতে পারবো না। তো যারা যে খাবারটা দেয় সেই খাবারটা আমাদের দেশের কুকুরও খায় না, ঠিক আছে? রে ভাই, ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আচ্ছা, আপনি কেন গেছিলেন জেলখানায়, কেন যাইতে হয়েছিল বলবেন একটু? বলতে জেলখানায় কেন গেছিলাম, যখন বড় হজ আরম্ভ হয় তখন মনে করেন ওই দেশের সরকারের ঘোষণা ডাইরেক্ট যে কোনো লোক ধরতে পারবে। আগামা থাকলেও ধরবে, না থাকলেও ধরবে, এসপায়ার ধরে, খুরুদ ধরে, সব এভাবে লোক ধরে। কিন্তু এটা মানুষ সরকারের কাছে এটা অভিযোগ জানায়, কিন্তু আকামা যাদের থাকে তাদেরকে কেন ধরা হয়? আকামা যার নাই খুরুপ মারা তাদেরকে ধরক, আমার এটা কোনো আপত্তি নাই। যার আকামা অবস্থা থাকে তাকে কেন ধরা হয়? ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভাই সৌদি প্রবাসী এবং উনি প্রতারণার শিকার হয়েছে। ওনার আকামা যেটা, ওনার ওই ডকুমেন্টসটা আপ টু ডেট ছিল না। তো এটা আপ টু ডেট রাখার দায়িত্ব ছিল ওনার কোম্পানির। উনি কিছু জানে না, কিন্তু সৌদি গভর্নমেন্ট ওনাকে ধরে জেলে ঢুকাই দিয়েছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অলরেডি ব্যাপক ভিড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই ভাই কোথায় উঠবে? আচ্ছা, এই যে সামনে সামনে এইখানেই তো রেখে গেলাম। এই যে আমাদের ট্যুরমেট হাফিজুর রহমান রাসেল, ফয়সাল ভাই। আমি দেখছি আপনার কাছে একটু মজা লইতাম, কিন্তু এটা পাইলাইছেন। এইখানে ছিলেন আপনি, সানি ভাই। আমি ভাবছি আপনি ওই মালগুলোর সাথে উঠবেন। আমরা টোটাল যাচ্ছি আজকে 7 জন, এর মধ্যে 4 জন উপস্থিত হয়েছি অন দ্য স্পট। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। বাকি 3 জন কমলাপুর থেকে তারা ট্রেনে উঠবে। ওইখান থেকে 6:20-এ ট্রেন ছাড়ার কথা। আমরা খবর নিলাম, এখনও ট্রেন ছাড়ে নাই। তার মানে এইখানে ট্রেন কিছু লেটে আসবে আর কি। তো আমরা ট্রেনে উঠি, তারপর আস্তে আস্তে বিস্তারিত এই পারাবাত এক্সপ্রেস এবং ঢাকা থেকে সিলেট যাওয়ার আদ্যপ্রান্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকুন। আচ্ছা, ভুলে আমরা খতে উঠে গেছি। আমাদের ওঠার কথা ছিল গতে, তার মানে এই পরের খতে আমাদেরকে যেতে হবে। খতে ছিল হচ্ছে নন এসি সিট, ফার্স্ট ক্লাস সিট যেটা বলে 25, 26, 27। বাট এটা হচ্ছে সামনে তো কমতেছে, সামনে কমতেছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কেবিন, এসি সিট। আমরা ভুলে ঢুকে গেছি নন ফার্স্ট ক্লাস সিটে। ওয়েলকাম ওয়েলকাম ব্রাদার্স। আচ্ছা, এই যে রাত জাগা পাখিগুলো এই মধ্যে অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে। না, উপরে কে শুবে এটা নিয়ে? এক ফুটাও ঘুমাই না। আরে ভাই, আমিও তো না রে ভাই। বিন্দু বিন্দু আপনার অভ্যাস আছে। আপনার বুড়া জীবনে অনেক ঘুমাইছেন, এই জীবনে শোনেন, জোয়ান মানুষ না ঘুমাইলে কিচ্ছু হবে না। না, বুড়া জীবনে অনেক ঘুমাইছেন। এবার আঙ্গার একটু ঘুমাইতে দেন।
আপনি লোকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ সাহেব চলে আসছে, এই যে আমাদের হাফেজ মোহাম্মদ আবেদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটা ঝগড়া সুষ্ঠুভাবে পরিচালনা করতেছিলাম, আপনারা তেজ লাগাই দিচ্ছেন, এখানে ওনারা যুদ্ধ লাগছে, উপরে কে ঘুমাবে এটা নিয়ে। বিমানবন্দরে 8 মিনিট বিরতির পর ট্রেন এখন শুরু করে দিছে। এই হচ্ছে আমাদের ফাইবারের আপকামিং টপ রেটেড ফ্রিল্যান্সার, টপ রেটেড নমিনেটেড, প্লাস বর্তমানে ভাই পেজ ফ্লাইতে আছেন অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার, এবং ভাইয়ের নতুন কোর্স আসতেছে, কেউ যদি শপিফাই শিখতে চায় ভাইয়ের কোর্সে বিয়ে করছে না এখনো করে নাই, তবে করবে ইনশাআল্লাহ। কোড হচ্ছে তাবিজ। আচ্ছা, তাবিজ 32 হ্যাঁ গোপন কোড। আচ্ছা, যে পরিচয় দিচ্ছে সে নিজেও বিয়ে করে নাই, মেয়ে খুঁজতেছে। হ্যাঁ আপনারা কোচি, যদি- আমরা দুইজনই কোচি। আচ্ছা, আপনারা যদি কোনো এরকম সহৃদয়বান ব্যক্তি তাদের উপর রহম হয়, তাদের জন্য মেয়ে খুঁজে বিয়ে করায় দেয়া তাদেরকে সাহায্য করবে। আমিন আমিন আমিন। অনেক 23 মিনিট লেট করে আমরা বিমানবন্দর স্টেশন থেকে উঠলাম। এখন পরবর্তী গন্তব্য হচ্ছে ভৈরব। প্ল্যান ছিল স্টেশনে, বিমানবন্দর স্টেশনে এসে নাস্তা করবো, কিন্তু করতে পারি নাই। আমাদের ভাই হাফিজুর রহমান রাসেল আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। আমরা এখন বাইরে থেকে নেওয়া নাস্তা খাবো। কি নাস্তা আনছেন ভাই? জয় বাংলা। আপনারা খাইছেন ভাই কিছু? যে নাস্তা আমি নিয়ে আসছিলাম। আমাদের ভাই এটা ভালো না, কাটলেট আশেপাশের ভাই সাহেবরা নাস্তা নিয়ে আসছে। এটা ট্রেনের? কত করে লইছেন? 130 টাকা করে। তা ট্রেনের নাস্তা আমাদের এখানে আসলো না কেন? শেষ হয়ে গেছে, আসতেছে। আচ্ছা আচ্ছা, খাবেন নাকি? এটা কি একটু বর্ণনা দেন। নিচেরটা আচ্ছা, কি? নিচেরটা হচ্ছে আমাদের স্যান্ডউইচের বান। স্যান্ডউইচ। হ্যাঁ। আচ্ছা, আপনি শুরু করেন, অনেস্ট রিভিউ দেন। আচ্ছা অনেস্ট রিভিউ ট্রেনের নাস্তা কেমন হয়? কি? দুজনে তো আলাদা, দুই জিনিস। আচ্ছা, এটা প্রাইস কত? এটা প্রাইস কত? 130 টাকা করে। 130। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু অনেক expensive। আমরা একটু টেস্ট করে দেখি। টেস্ট করেন। ভেতরে আমাদের একটু জেলি আছে, আবার অল্প একটু দেখা যাচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ, ভেরি ড্রাই। আমার ইচ্ছা করছিল আমি বলি যে এটা জুসি অ্যান্ড টিন্ডার, কিন্তু আমি আসলে বলতে পারছি না, কারণ ড্রাই হওয়ার কারণে আমার গলা দিয়ে খাবারটা নামছে না। ভাই, আপনারটাও কি সেম? তো এটা কাটলেট। আপনারা তো দুই টাইপের নিছেন ভিতরে ঢুকায় খায়। নাকি? আপনারটাও কাটলেট, কিন্তু ওটা চেহারা ছিল তো সেম না। আপনারটা ডিফারেন্ট। এটা চিকেন। আচ্ছা, চিকেনটা কি অবস্থা ভাই? চিকেনটা মজা আসলে, আমি ভাবছিলাম এটারও খুব বদনাম করবো, কিন্তু না, চিকেনটা মজা হয়েছে। ওইটা প্রাইস কত? সেম। Same. আচ্ছা, 130 টাকা। রুটিটা একটু শুকনা। ভাই খুব ইচ্ছা ছিল জুসি টেন্ডার একটা ডায়লগ দিব, কিন্তু দিতে পারলো না। হ্যাঁ আমার আচ্ছা। মানে জেলিটা আসলে আচ্ছা, ভিতরে চিকেনটা মজা আছে। অনেক অল্প। হ্যাঁ তবে প্রাইসিংটা একটু মনে হচ্ছে ওভার প্রাইসিং। আচ্ছা, আমার সাথে দেখা হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার কিছু বাইক ব্রাদারদের সাথে। এরা খুব বাইক কি বলতেছেন, সময় নেই, একটু বলেন 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 বলেন, সমস্যা নেই বলেন। ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছিল সময়ের ব্যাপারে। আমরা আসলে জাতি হিসাবে পিছিয়ে থাকার এটা একটা কারণ। ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগতেছিল। ভাই বলেন তো একটু। আমরা হচ্ছে আমরা বাংলাদেশ মানুষ যদি আপনি সময়কে মূল্যায়ন দিতে পারতাম, তাহলে জীবনে আরও এক ধাপ আগে যেতাম। সবাই আপনারা সময়ের একটা মূল্যায়ন করেন, জীবনে সাকসেস হতে পারবেন। ঠিক আছে ভাই, ভাইয়ের অনেক বেশি ধন্যবাদ। কথাটা কিন্তু একদম ট্রু। টাইম এমন একটা ভ্যালুয়েবল জিনিস, এটা একবার চলে গেলে আর কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তো সময়ের মর্যাদা আমরা ছোটোবেলা সবাই রচনা প্যারাগ্রাফ পড়ছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইউটিলাইজ করতে পারি না। কথাটা আসছে এই জন্য যে এক ভাই বলতেছিল ট্রেনের শিডিউলটা অ্যাটলিস্ট টাইম টু টাইম করা উচিত। আমাদের ট্রেন ছাড়ার কথা 6:47, সেই ট্রেন আসছে 7:20, সরি 7:10, 23 মিনিট লেট। এটা হচ্ছে আসলে, এটা ছিল কনটেক্সট। আমরা চলে আসছি ভৈরবের লোকজন নামতেছে এখানে। 3 মিনিটের হল, 3 মিনিটের ভিতরে আবার ট্রেন ছেড়ে চলে যাবে। এবং আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমরা উঠতেছি মেঘনা নদীতে।
আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন, যেটা এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। সময় লাগবে 20 থেকে 22 মিনিট। আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়াতে। খুব বেশি সময় লাগে নাই, আমাদের 20 মিনিটের মতো সময় লাগছে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে। আমরা ঢুকতেছি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে। এখানে 2-3 মিনিটের একটা ব্রেক হবে, তারপর আবার আমরা যাত্রা শুরু করব। তো আমি এখানে নামবো। আমি হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। ভাই গেলাম। ব্রাহ্মণবাড়িয়ার রাজা সাথে পরিচয় হলো, ভালো লাগছে। ভাই নক দিন, হ্যাঁ এই যে নক দিন। কিছু ভাইদের সাথে দেখা হইলো, পরিচয় হইলো ব্রাহ্মণবাড়িয়ার। সো আমি আসলে আমার বগি থেকে হাঁটতে হাঁটতে সামনে চলে আসছিলাম দরজার খোঁজে। এসি কেবিনের ওইদিকে আসলে দরজাতে অ্যাক্সেস পাওয়া যায় না, তো এখন আবার হেঁটে হেঁটে যাইতে হবে 2-3 বগি পরে। আমার বগির নাম্বার হচ্ছে গ। আমার বগির নাম্বার হচ্ছে গ। ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে এখন আমরা আছি আজমপুরের পথে। পরবর্তী স্টেশন হচ্ছে আজমপুর। ওটার দূরত্ব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে 20 কিলোমিটার। আমরা যারা ক্যাজুয়ালি ট্রেনে ট্রাভেল করি, আমাদের আসলে টিকিট কাটতে গেলে একটা প্রবলেম ফেস করি, যে টিকিটের যে টাইপগুলো আমরা দেখি অ্যাপে বা হচ্ছে যখন টিকিট কাটতে যাই, টাইপগুলো দেখে আমরা আসলে আইডিয়া করতে পারি না যে কোনটা কী টাইপের সিট। সো প্রথমেই আমাদের যে ক্যাটাগরিটা আসে সেটা হচ্ছে S_, চেয়ার, মানে শোভন চেয়ার। এটা হচ্ছে মানে নিম্ন, মানে স্টার্টার একেবারে। সো এটা হচ্ছে নন এসি চেয়ার। তো এই চেয়ারগুলো আসলে অতটা কমফোর্টেবল না, লং জার্নির জন্য এটা আসলে কোনোভাবেই রিকমেন্ডেড না। আর আরেকটা প্রবলেম হচ্ছে নন এসি হওয়াতে মানে লোকাল যাত্রীদের খুব প্রেশার থাকে সারা রাস্তার মধ্যে। তো শোভন চেয়ারটা হচ্ছে, এটা আপনি পাবেন S_, চেয়ার নামে। এটা হচ্ছে ঢাকা সিলেট এই পারাবাদ এক্সপ্রেসের, এটার প্রাইস হচ্ছে 375 টাকা। এর পরবর্তীতে আরেকটা যেটা আছে, এর চেয়ে একটু আপগ্রেড, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার। এটা আপনি পাবেন হচ্ছে F_, চেয়ার এই নামে। তো এইটা একটু শোভন চেয়ার থেকে একটু উন্নত মানের চেয়ার, কিন্তু এটাও নন এসি। এটার এসি ভার্সনটা হচ্ছে এসি চেয়ার, যেটার আরেকটা পপুলার নাম হচ্ছে স্নিগ্ধা। সো এটা অলমোস্ট সব আন্তনগর ট্রেনেই থাকে। তো এটা চেয়ার সেম ক্যাটাগরির, জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা এসি, আর এফ চেয়ারটা হচ্ছে নন এসি। এর পরবর্তীতে আরেকটা আছে এসি সিট। এটা হচ্ছে কেবিনের যেটা থাকে দিনের বেলা সেটা বলা হয় এসি সিট, আর রাতের বেলা এটা হয়ে যায় এসি বার্থ। আর এটার নন এসি ভার্সন সেটা হচ্ছে এফ সিট, মানে ফার্স্ট ক্লাস সিট। তো এটা আবার রাত্রেবেলা হয়ে যায় এফ বার্থ, মানে ফার্স্ট ক্লাস বার্থ। এই হচ্ছে জার্নির জন্য অবশ্যই রিকমেন্ডেড থাকবে ফার্স্ট ক্লাস এসি সিট বা এসি চেয়ার কেবিন, যেটা হোক স্নিগ্ধা হইতে পারে, এসি বার্থ হইতে পারে রাতের জন্য, দিনের জন্য হইতে পারে এসি সিট। কারণ এগুলাতে লোকাল যাত্রীদের কোনো আনাগোনা খুব কম থাকে, বা তুলনামূলকভাবে যেগুলো নন এসি সারা রাস্তায় লোকাল লোকদের গ্যাঞ্জাম থাকে। আপনার ভিডিওতে হয়তো দেখছেন যে লোকজন কীভাবে দাঁড়ায় আছে শোভন চেয়ারের ওই কামরাগুলোতে। সিট ওরিয়েন্টেশনের ক্ষেত্রে একটা ট্রিকি বিষয় আছে এরকম, যে আপনি যদি ধরেন আপ জার্নি করেন, মানে ঢাকা থেকে সিলেটের দিকে যান, তাহলে আপনাকে সিট নিতে হবে। আপনি খেয়াল করবেন যে টোটাল কম্পার্টমেন্টের মধ্যে যতগুলো সিট থাকবে, এর ফার্স্ট হাফ এর ভিতরে আপনি যদি নেন তাহলে আপনাকে উল্টা যেতে হবে। মানে আপনি সামনের দিকে, আপনি যেদিকে বসবেন ট্রেন তার উল্টা দিকে চলবে। আর যদি আপনি যে ট্রেন যেদিকে চলবে ওই দিকে বসে যাইতে চান, তাহলে আপনাকে সেকেন্ড হাফে টিকিট কাটতে হবে। লাইক আপনার যদি 30টা সিট থাকে, তাহলে আপনি 1 থেকে 15 এই সিটগুলো চলবে উল্টা। সো অনেকে উল্টা যাইতে চায় না, অনেকের হয়তো প্রবলেম হয়, উল্টা যাইতে পারে না, অনেকেই পছন্দ করে না। সো সেক্ষেত্রে আপনি যদি 15 থেকে 30 মানে সেকেন্ড হাফের টিকিটগুলো নেন, তাহলে আপনি ট্রেন যেদিকে যাবে আপনি ওই দিকে যাত্রা করতে পারবেন। এটা হচ্ছে ঢাকা থেকে সিলেট যাওয়ার সময়কার ব্যাপার। পারাবাত এক্সপ্রেসে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে আমরা এই ট্রেনে টিকিট কাটছি হচ্ছে এসি সিট। সো আমাদের
এসি সিট মানে হচ্ছে কেবিন, 3 জনের একটা কেবিন। তো আমরা এই কেবিনটা একটু দেখবো যে এটার মধ্যে আসলে কি আছে। ঢুকতেই আমরা এরকম দেখতেছি, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন মানে 3 জনের। এটার আরেকটা ভার্সন আছে 6 জনের। সো এর মধ্যে এই যে নিচে আছে একটা সিট এবং উপরে একটা স্লিপার, বাম পাশে একটা মিরর আছে, একটা র্যাক আছে, এখানে বড় সাইজের একটা উইন্ডো, সামনে একটা টেবিল এবং এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচগুলা, এখানে পোর্ট আছে এবং এটা খুব ভালো কাজ করে। আমরা টেস্ট করে ফ্যানও আছে, কোনো কারণে এসি কাজ না করলে ফ্যানটা খুব হেল্পফুল হবে। এখানে একটা স্পিকার আছে যেটা দিয়ে সেন্ট্রালি কিছু অ্যানাউন্সমেন্ট করলে আসে, লাইট আছে। এবং এই এসি সিটটা রাতের বেলা যখন জার্নি করা হয় তখন এটা হয়ে যায় হচ্ছে এসি বার্থ, তখন এটা 2 জনের জন্য স্লিপার হিসেবে কাজ করে। এইটার আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে 6 জনের। আচ্ছা, এর আগে আমরা দেখছি হচ্ছে এসি সিট সিঙ্গেল মানে 3 জনের, এটা হচ্ছে এসি সিট ডাবল মানে ওইটারই ডাবল ভার্সন। এখানে ওইটাতে হচ্ছে এক সাইডে ছিল 2টা, নিচে 2 জন, উপরে 1 জন, এখানে হচ্ছে সেম, বাকি সব অ্যামিনিটিস সেম। আচ্ছা, ফ্যান ঘুরে না ভাই, ফ্যান ঘুরে না। ফ্যান ঘুরে না, এসি অফ। এটা হচ্ছে ইউজার রিভিউ। হ্যাঁ, ওনারা প্রিপারেশন নিচ্ছে 1 স্টার রিভিউ দেওয়ার জন্য অলরেডি। বাকি সব জিনিসপত্র ভাই প্লাগ প্লাগ সব কিছু কাজ করে, চেক করছেন? কাজ করে না ভাই, ফ্যান চলে না। না, ফ্যান চলে না, ওই যে ইলেকট্রিক প্লাগ আছে, চার্জ টার্জ হয় না। না, চার্জার বাইর করি না, আমাদের কেবিনে ভাই সব কিছু ঠিকঠাক আছে। লাইট চলে, লাইট চলে। এটা সাময়িক সমস্যা হইতে পারে, যাই হোক। ওকে, আমাদের কেবিন থেকে ভিউ অনেক ফল বাগান। আমি তুমি আবিষ্কার করলা জীবন অনেক জটিল এবং তোমার নৌকা আসলে ভাঙা। এই রঙে যতই তুমি করো, এই ভাঙা নৌকা এক সময় না এক সময় কি হবে, ডুববে, মানে তুমি মরবাই। কি করবা? মরবাই। এবং তুমি ওই যে লাস্টে একটা করবা যেখানে রঙই হয়। আমার দিবেন আজমপুর আর নোয়াপুরের মাঝখানে হরসপুর স্টেশনে থামার কথা না, তারপরে থাইমা আছে সম্ভবত ক্রসিং। এই যে একটা ট্রেন কালনি এক্সপ্রেস সিলেট থেকে ঢাকাগামী সাইডে এসে দাঁড়াইছে, সে ঢাকার দিকে যাচ্ছে। তো ক্রসিংয়ের কারণে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে, অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে। আমরা নোয়াপাড়া রেল স্টেশনে চলে আসছি। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শায়েস্তাগঞ্জ। এইখান থেকে অলমোস্ট 20 মিনিটের রাস্তা, তো 25-30 কিলোমিটার হবে হয়তো। আমরা পৌঁছে গেছি শায়েস্তাগঞ্জ। এই শায়েস্তাগঞ্জের পরে হচ্ছে শ্রীমঙ্গল না? শ্রীমঙ্গল। আচ্ছা, আমরা নামবো শ্রীমঙ্গলের পরের স্টেশন বানুগাছ। শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল কতটুকু দূরত্ব জানেন? আধা ঘন্টা লাগলে ওই রকমই দূরত্ব হবে হয়তো, 35 কিলো। আমাদের ট্রেন অলমোস্ট 35-40 মিনিট লেটে আছে। আমাদের শ্রীমঙ্গল পৌঁছতে পৌঁছতে হয়তো 11:30 বেজে যাবে। নর্মালি 10:55 বা 11টার দিকে থাকার কথা। আচ্ছা, ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছে এখন। পরবর্তী স্টেশন হচ্ছে শ্রীমঙ্গল। যদিও আমাদের গন্তব্য শ্রীমঙ্গল, কিন্তু আমরা নামবো শ্রীমঙ্গলের পরের স্টপেজ বানুগাছ। কারণ শ্রীমঙ্গল থেকে বানুগাছ যাওয়ার পথে আমাদের সামনে পড়বে হচ্ছে লাওয়াছড়া বন। সো আমরা সেই লাওয়াছড়ার কিছু শট নেওয়ার জন্য আমরা বানুগাছ নামবো। সো আমরা এই মুহূর্তে শায়েস্তাগঞ্জ পার হয়ে যাচ্ছি। ঢাকা থেকে সিলেট যেতে যেতে 10টা স্টেশনে এই ট্রেনটা থামে। প্রতিটা স্টেশনে অ্যাভারেজ 2 মিনিট 3 মিনিট করে ব্রেক দেয়, হয়তো কোথাও কোথাও একটু বেশি লাগে 2-1 মিনিট। ঢাকা থেকে সিলেট যেতে 10টা স্টেশন পরে, এর মধ্যে 3টা জংশন। আমরা শায়েস্তাগঞ্জ জংশন পার হচ্ছি।
অসাধারণ একটা টার্ন নিচ্ছে এই মুহূর্তে ট্রেন, এবং দেখতে সেই লাগতেছে। তো আমরা শ্রীমঙ্গলের খুব কাছাকাছি চলে আসছি। শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দূরত্ব অলমোস্ট 30 কিলোমিটার। তো এই প্রথম চা বাগান চোখে পড়লো। আসলে শায়েস্তাগঞ্জ পার হওয়ার পর থেকেই মনে হচ্ছে যে না, আমরা সিলেটের দিকে যাচ্ছি। এই যে এটা কি কমলা নাকি লেবু? মনে হচ্ছে লেবু, কিন্তু সিলেটে তো প্রচুর কমলা বাগানও থাকার কথা। আসলে ট্রেনে আসলে আপনি শায়েস্তাগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকে আপনার চোখ জুড়ানো ভিউ পাবেন। এর আগে ওরকম আসলে নজর কাড়া কিছু নাই। এই মুহূর্তে যে ভিউ আসতেছে অসাধারণ। সুপারি গাছ, বিশাল সুপারি বাগান। টিলার উপরে সুপারি গাছ কিছু আছে বড়, এবং নিচ দিয়ে আমরা দেখতেছি ছোটো ছোটো সুপারি গাছ, এবং পুরো টিলাটা ভর্তি। তো এগুলো সবগুলো যখন বড় হবে দেখার মতো হবে। কলা গাছ, কত বাগান, কলা বাগান, সুপারি বাগান, কমলা বাগান, চা বাগান তো আছেই। এবং চমৎকার একটা জায়গা দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে এই মুহূর্তে। তো দুই পাশে খুবই দারুণ সবুজ এবং গাছগাছালিতে ভরপুর। বলা হয়ে থাকে ঢাকাপুর সিলেট রোডটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম চমৎকার সুন্দর রেলপথ, যেখান থেকে দুই পাশে খুব ভালো দারুণ ভিউ পাওয়া যায়। আমরা চলে আসছি শ্রীমঙ্গল। বাংলাদেশের টোটাল 160টা চা বাগানের মধ্যে 40টাই শ্রীমঙ্গলে। এজন্য শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। যদিও আমাদের গন্তব্য ছিল শ্রীমঙ্গল, কিন্তু আমরা এই জঙ্গলের ভিউ নেওয়ার জন্য যাচ্ছি ভানুগাছ। ভানুগাছ নেমে আমরা আবার শ্রীমঙ্গলে ব্যাক করবো। জঙ্গলের ভিতরের বাতাসের একটা অন্যরকম অনুভূতি, অনেক ঠান্ডা বাতাস। আবার সরা জঙ্গলের ভিতর দিয়ে অসাধারণ সব ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল থেকে ভানুগাছ স্টেশনের দিকে। আবার সরার জঙ্গল পার হওয়ার পরে আমরা পাইলাম এটা লেবু, বিশাল বড় লেবু বাগান। বিশাল বড় লেবু বাগান। দেখতে দেখতে চলে আসলাম ভানুগাছ। এই যে ভানুগাছ স্টেশন, এটাই আমাদের আজকের গন্তব্য। এখানে নেমে আজকে আমরা এখানে নেমে দেবো। ভাই আল্লাহ হাফেজ। ভাই আমরা নেমে গেছি ভানুগাছ স্টেশনে। যদিও আমাদের গন্তব্য ছিল শ্রীমঙ্গল, কিন্তু আমরা শ্রীমঙ্গল স্টেশনের পরের স্টেশন ভানুগাছ, ওটাতে নেমে গেছি। এখন নামার কারণ হচ্ছে লাওয়াছড়া যেই বনটা আছে, লাওয়াছড়া উদ্যানের ভিতর দিয়ে যে ট্রেন জার্নিটা, এটা উপভোগ করার জন্য, আর কিছুই না। সো এখন আমরা ভানুগাছ থেকে আবার শ্রীমঙ্গল যাব, কারণ আমাদের হোটেল শ্রীমঙ্গলে। আমরা সিএনজি নিলাম 200 টাকা করে ভানুগাছ থেকে, এখন সরাসরি হোটেলের সামনে। একদম নিট অ্যান্ড ক্লিন, চমৎকার একটা রাস্তা। শ্রীমঙ্গল 14 কিলোমিটার। ভানুগাছ এটা পড়ছে হচ্ছে কমলগঞ্জ। এই কমলগঞ্জে আছে হামহাম ঝর্ণা। মালয়েশিয়ার লং ড্রাইভে আমরা একটা বাইক রাইড দিয়েছিলাম, একদম সিমিলার রোড।
ওই রোডটা অবশ্য একটু চওড়া ছিল এটা থেকে, কিন্তু বাকি সব কিছু সেম। আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে জঙ্গল। বানুগাছ থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে যে এরকম ভিউ পাবো, এরকম একটা পরিস্থিতি হবে, আসলে এটা আসলে এক্সপেকটেশন বাইরে। ওয়েদারটাও মাশাআল্লাহ চমৎকার। আমরা এই লাউয়াছড়া দেখার জন্য শ্রীমঙ্গল স্টেশনে নাম নেমে বানুগাছ স্টেশনে নামছি। এখন আবার বানুগাছ থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি সড়ক পথে, এবং এইবারও লাউয়াছড়ার ভিতর দিয়ে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। দুই পাশের জঙ্গল আসলেই অনেক গভীর, ঘন জঙ্গল, এবং আজকে রোদ না থাকায় একটা চমৎকার একটা আবহাওয়া আজকে এইখানে, দারুণ লাগতেছে। কেউ শ্রীমঙ্গল আসলে অবশ্যই এই রাস্তাটা এক্সপ্লোর করতে মিস করবেন না। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়ার সড়ক পথের যে রাস্তাটা, অসাধারণ একটা রাস্তা এবং দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমরা অলমোস্ট আমাদের হোটেল প্যারাগনের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিটে একটা রাস্তা ঢুকছে, ওইটা দিয়ে কিছুক্ষণ ভিতরে ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, প্যারাগন। চলে আসছি স্যার, নামেন। আমরা হোটেলে চলে আসলাম, এখন হোটেলে চেক ইন করবো, তারপরে হচ্ছে পুলে নামবো। হোটেল প্যারাগনের এন্ট্রি পয়েন্ট। বেশ গোছালো, সিমসাম। আচ্ছা, আমরা ফার্স্টে লবিতে যাই, রিসেপশনে কথা বলি এবং আমাদের রুমের ইনফরমেশনগুলো নিই। ছিল, কিন্তু আমরা এখন লোক বেড়ে গেছি। হ্যাঁ, আমরা এখন আছি হলো টোটাল 7 জন। আমরা যদি 3 করি, 6 জন করি, একটা রুমে কি 4 জন হওয়ার কোনো সুযোগ আছে? কোনোভাবেই না। আপনি কি করতে পারেন? আপনাদের কি ডাবল বেড থাকে না? না, এরকম নেই। আমাদের সবগুলো রুমে আপনার দুইজনে অ্যাকোমোডেশন অলরেডি আছে। আচ্ছা, রুম নিয়ে ঘটনা কী হয়েছে রাসেল ভাই, আপনি একটু সামারি করেন তো। সামারি হলো, আমরা প্রথমে 4 জন ছিলাম, সেই জন্য 2 রুম নিয়েছি। তারপরে আমাদের আরও 3 জন লোক বাড়ছে, সেই জন্য এখন 7 জন। তো সেক্ষেত্রে 3 রুম নিলে হয় 6 জন, 3 রুমে হয়ে যায়। কিন্তু আমরা চাচ্ছি, হ্যাঁ, এভাবেই স্যার। একটা এছাড়া রুমে উপায় নেই। নেই স্যার, আমাদের প্রত্যেকটা মানে আমাদের এক্সিকিউটিভ যে সুইটটা যেটা রয়েছে সেটাও দুইজনে অ্যাকোমোডেশন। আমাদের মানে ওকে, তাহলে উপায় যেহেতু নেই, তাহলে একটা হেল্প করে দেবো, আমাদেরকে একটু কনসেশন করুন। যেমন যেটা আপনাদের সাথে প্রাইসিং কথা হয়েছিল 5,600, যেহেতু আমরা একটা রুম বেড়ে যাচ্ছে, মানে রুম রেন্টটা মানে মানে এভাবেই রাখতে পারবো। কোনো না কোনো দিক দিয়ে আমাদের একটু করে দেন, যাতে আমরা হ্যাপি থাকি, এই আর কি। এখন আপনার উপরে ছেড়ে দিলাম কতটুকু করতে পারবেন বা না পারবেন। মানে এখন ঘটনা ঘটছে এরকম, আমরা রুম নিচ্ছি হলো 3টা, 3 দুগুণে 6, একটা রুমে এক্সট্রা 1,500 টাকার একটা বেড পেয়ে যাবেন, তাহলে আমাদের 7 জন হয়ে গেল। বুঝতে পারছেন? এভাবে আমি দিব। আমাদের ফয়সাল আহমেদ ভাই অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কস ফিনিশ করে ফেলছে। কী অবস্থা ভাই, কেমন লাগলো? ভালো ফ্রেশ জুস তো। ওকে, আমরা রুমের ব্যাপারগুলো সেটেল করতেছি, শেষ অলমোস্ট। ওয়াও, নাইস। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম রিসিওন ভাই।
দারুণ, খান, খাইলেই টের পাবেন। আনারস। 7 জনের জন্য আমাদের রুম নিতে হয়েছে 3টা। আমাদের রুম নাম্বারগুলো হচ্ছে 606, 614, 616। রুমে চেক ইন করার পর ব্যাগেজ ট্যাগেজ রেখে আমরা সাথে সাথে বের হয়ে যাই সুইমিং পুলের জন্য। ওদের সুইমিং পুলটা জাস্ট অসাম। আমরা প্রায় 2-2.5 ঘন্টা জাপাজাপি করে এখন রুমে আসলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হোটেল সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।